রাত যত গভীর হয় ভৌতিক ব্যাপারগুলো আরও বেশি মনে দাগা দেয়, আরও বেশি ডর হয়। তো সেরকমের করেই আবারও চলে আসলাম আপনাদের কাছে ভৌতিক গল্প নিয়ে। আবারও সেই একই ভাই, তার কাছে অনেক ঘটনা আছে। এক এক দিন তাকে আমি এক একভাবে ডিস্টার্ব করে তার কাছ থেকে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, ভৌতিক ব্যাপারে একটু ডর ঢোকানোর জন্য আপনাদের কাছে আবার তার কাছে চলে আসলাম তার ভৌতিক ঘটনা শোনানোর জন্য। ইতিমধ্যে সে বলে ফেলেছে যে মাছ ধরতে গিয়েছে, মাছ ধরার এরকমের অনেকও ঘটনা ঘটেছে মানুষের সাথে। তো সেই ঘটনা আছে, এবং তার দাদির সাথে অনেক ঘটনা ঘটেছে, কম বেশি তার অনেক কিছুই মনে আছে। সেই ঘটনাগুলো আপনাদেরকে বলে শোনাবে। রাত 12টা তো অনেক, আপনারা বোঝেন, ডরের একটা প্রথম স্টেপ বলা হয়। রাত যত গভীর হয় ভয়টা ততই বেশি মনে হয়। তো সে জায়গা থেকে আমাদেরও খুব খারাপ লাগছে ডর। তারপরেও আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এই কষ্টগুলো সয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে। জি আলামিন ভাই, আপনি বলতে চাচ্ছিলেন যে মাছ ধরতে গিয়ে অনেক ঘটনা ঘটেছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। মাছের কাহিনীটা আমি একটু পরে বলি, কারণ আমার একটা কাহিনী আছে ছোটোখাটো, আমার মনে থাকে না তো অনেক কাহিনী। দেখো আমার মনে পড়ছে, এটা আমি আগে বলি। আমরা অনেক আগে ছোটোকালে, এখন হয়তো মানুষের মনে ওই উল্লাসটা নাই। আগে আমরা ছোটোকালে কার আগে কে বাদাম টোকাইতে পারতাম রাত্রে যাইয়া, মানে সকালবেলা দিয়ে ফজরের আগে দিয়ে বাদাম টোকাইতাম, তাল টোকাইতাম, গাপ টোকাইতাম, খাইতাম। কিন্তু এখন মানুষের ভিতরে ওইটা নাই। যাই হোক, একদিন আমি আমার দাদু যাইতেছি উঁচু করতে ফজরের সময়। ফজর আজান দিয়েছে না দেয় না সেটা আমি জানি না, কিন্তু আগে লেখানো শুধু 3-4টার সময় হইলে তারা উঁচু করতে যায়, তাহাজ্জুদ করতে যাইতো, করতে যাইতো। তখন আমি তাল টোকাইতে যাইতেছিলাম আর আবার বাদাম, কারণ সবাই ওঠে, সব ঘুরে ওঠে, কে আগে কে যাবে, কার আগে কে যাবে, এই জন্য সবাই আগে উঠতে যে যার পারতো আগে উঠে যাইতো। আমি আমাদের দরজার ঘাটে একটা, নাম বলবো না এখন, দরজার ঘাটে একটা তাল গাছ ছিল, এটা মানে রাস্তার সাইডে তাল গাছ ছিল। আমি তাল গাছটা, আমার দাদু বলছে যে তুই এত রাতে তাল টোকাতে যাস না, সমস্যা আছে। এই বললে সে আমার সাথে যাইয়া, মানে সে পুষ্করিতে হাত মুখ ধুইতেছে, মানে উঁচু করতেছে, আর আমি সরাসরি তাল টোকাতে যাইতেছি। আমি পারে আমার পুষ্করির পারে যাইয়া, রাস্তার সাইডে যাইয়া আমার তাল গাছে ঘুরে দিই, খারাই দেখি কি তাল গাছের আগাটা বোঝে নিচে আর গোড়াটা বোঝে উপরে। তাল গাছটা কোনো জায়গায় কোনো বাতাস নেই, তাল গাছটা এমন পরিমাণে লড়াই দিয়েছে, বুঝে ওই জায়গায় এত বন্যা হইতে আছে, মানে কি বলবো, পুরো স্পিডে তাল গাছটা লড়াইতেছে। আমি ওই দেখে খুব ভয় পেয়েছি, ভয় পেয়ে ছোটো মানুষ, দাদু আসলে পাশে বলতে উঁচু করে, কিন্তু সে কিন্তু এগুলো কিছু আলাপ পায় না। আমি তাকে ডাক দিলাম, দাদু ওই তাল গাছটা দেখেন গোড়া বুঝে উপরে, মাথা নিচে, এমন অবস্থা, মানে আর এমন স্পিডে লড়ে, বুঝে খুব বন্যা হইতে আছে, বুঝে তাল গাছটা এমনই ছিঁড়ে বেরিয়ে লাগে। দাদু বলে চুপ করো, মেয়ের তাকাস না, তাড়াতাড়ি বাসায় চল। সে তো বুঝতে পারছে আগের এখানে মানুষ, পুরো মানুষ, তাড়াতাড়ি সে আমার বাসায় নিয়ে আসলো। ওই দিন গেল। তখন আমি আপনারে মাছের কাহিনী বলতাম যে আমি আগে আমি সবসময় মাছ ধরতাম, মাছ ধরা খুব পটু ছিলাম। সবসময় 16 বসি পাইতাম, বয়দে বসি পাইতাম, প্রতিদিন 20টা 22টা 25টা করে শোল মাছ ধরতাম সবসময়, অলওয়েজ। তারপরে চিংড়ি মাছ ধরতাম, সাইড পেতে মাছ ধরতাম, জাল পেতে মাছ ধরতাম, জাহি জাল নদীতে মারে মাছ ধরতাম, রাত্রে মারতাম বেশিরভাগই। রাত 3টার সময় যাইতাম, মানে জোয়ার ভাটা বইজা। আবার কোনো সময় রাত 10টার সময় যেতাম, 12টার সময় চলে আসতাম, মানে জোয়ার ভাটা বসে। একদিন আমি আর আমার চাচতো ভাই মাছ ধরতে গেছি নদীতে, গেছি মনে হয় রাত্র, মানে 8টা 9টার সময় গেছি, বর্ষাকালে গেছি। যাই হোক,
ওলায় মারছি, নদীতে মারছি জাল। মারতে 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 ওইদিকে ব্রিক ফেটেছিল, তুলা গাছ ছিল, অনেক তাল গাছ ছিল আমাদের নদীর পাশে। এখন মারতে 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 যত মারি ততই মোটামুটি মাছ পাই। রাত্র গভীরে আর মাছ পাই, রাত্র গভীরে আর মাছ পাই। আর নদীতে খালি টাপুর টাপুর খালি খাও দেয়। আমি যে জায়গা দিয়ে বাইরে গেছি জাল, অনেক দূরে গেছি, আবার ওই রাস্তা দিয়ে, আবার ওই জায়গা দিয়ে ব্যাগে আবার ওই রাস্তায় আসছে, ওই রাস্তা দিয়ে আবার ব্যাগে আবার অন্য জায়গায়, এই সামনে জায়গাগুলো খারাপ, ওইদিকে আবার ওই ব্রিক ফিল্ডের জন্য মানুষ মাটি কাটছে, জায়গা 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 টাপুর টাপুর মাটি কাটছে। আকাশে মেঘলা ছিল, যে ওই মাটি কাটার ওইর ভিতরে সে মানে খালি মাছে আলাপ করতেছে, মানে গাউয়ায় লাফালাফি করে মাছে। তারপর ধান খেত গুলায়, ধান খেতের মধ্যে খালি মাছে খালি লাফালাফি করে। আমার স্বাস্থ্য ভাই কয় আমার জাল, আমি প্রচুর মাছ সামনে এই জাল মাই খাই। আমি মোবাইলের দিকে তাকাই দেখি রাত 11:30। স্বাস্থ্য ভাইরে বললাম, স্বাস্থ্য ভাই তো মাছ না তো বুঝুই কি, সম্পূর্ণ বাঙ্গাই কই নাই, মানে সাধারণত এগুলো কথা বলি তাহলে ভয় পাইবে। বসছে যখন কইছে মাছ না তখন বসছে, কিন্তু তারপরে সম্পূর্ণ কি করে বললে নাম বললে ওখানে ভয় পায়। তাল গাছ ছিল, ছিল। স্বাস্থ্য ভাই এগুলো লিপসা করা যাবে না, কারণ আমার মামা অনেক কথা বলছিল, আমার মামার সাথে এরকম কাহিনী হয়েছিল, আমার খালতো ভাইয়ের সাথে এরকম কাহিনী হয়েছিল। খালতো ভাইরা জেলে তারা মাছ ধরতো, সাথে এরকম কাহিনী হয়েছিল, তারা অনেক কাহিনী বলছে আমাদের সাথে। এই জন্য আমার ঘটনা অনেক জানা ছিল, এই জন্য আমি অনেক সাহসী ছিলাম, মানে কোন জায়গায় কী করতে আমি বুঝতে পারতাম। আর যাদের কাছে জানা ছিল না তারা তো কইতে হে মাছ মাছ ধরলে মাছ ধরলে, কিন্তু জানতে পারছে দেখে আমি বলছেন এগুলো মাছ না, এগুলো সমস্যা আছে। কিন্তু একটা শয়তান আপনার দেখা দেবে কখন, রাত্র 12টার পর আপনার দেখা দেবে বেশিরভাগ। রাত্র 12টার আগে আপনার হয়তো ঘুরাইয়া বা কোনো কিছু লিস্টে দিয়ে রাখে, কিন্তু রাত্র 12টার পর ওরা আপনার সরাসরি সামনে ফেস টু ফেস। এই জন্য আমি টাইম দেখছি যে রাত্র 12টা বাজছে কিনা। আর জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল, তখন আমি রাত্র 11:30 বাজে। তখন আমার স্বাস্থ্য ভাইরে বলি, স্বাস্থ্য ভাই এই মাছের লিপসা আর পরা যাইবে না, এই মুহূর্তে বাড়ি চলো। এই গাও সেই গাও না, মানে অতিরিক্ত মাছে লাফাইতেছে, বুঝে মাছকে যদি ছাড়ি হয়ে গেছে এই রকমের মাছ। পরে ওরে লেগে আমি চলে আসছি। ওই দিনকার আর কাহিনী হয় না কিছু আপনাদের সাথে। এই টাইমে আর একটা কথা বলতেছি, যে একদিন আমি আমার বন্ধু না ছোট ভাই মাছ ধরতে গেছি, সব জায়গায় মাছ ধরছি, মাছ ধরার পর নদীর মাছ ধরছি, মাছ পাইনি। নদীর সে তুলায় বেড়ে খাইতে মাছ, মানে জাল মানে 2-একটা পুঁটি মাছটা পুঁটি মোটামুটি ভালোই পাই। পরে বড় একটা নদীর সাইডে একটা বড়টা বের পুষ্কুনি একটা জাল মারছি। বর্ষাকাল তো পানির ভিতরে নামে অনেক দূরে নামে যে কোলায় যাই আমি জালটা মারছি, আর ওরা উপর থেকে লাইট মারছে। প্রায় আমি 20 হাত দূরে চলে গেছি পানির ভিতর দিয়ে, এই জাল মারছি। বা মারছি পর ওই পুষ্কুনির ভিতরে আবার একটা রেন্ডি গাছ শুইয়া উগলে পড়ছিল। রেন্ডি গাছের জাফরা ছিল, জাফরার মধ্যে ছিল আবার হেওলা ফোটা জঙ্গল। ওই জালটাও মারছি, আর ওই জঙ্গলের ভিতরে এক কথায় বোঝা যায় মহিষ পানির ভিতরে লাফ দিলে বা মানুষ পানির ভিতরে লাফ দিলে যেরকম উচ্চর একটা শব্দ হয়, ওই রকমের ওই জঙ্গল থেকে উচ্চর একটা শব্দ হয়েছে, যে পানির ভিতরে একটা মহিষ লাফ দিয়ে পড়ছে এই রকমের। তাই চিন্তা করেন, আমার যে ফ্রেন্ডরা ছিল তারা ছিল রাস্তায় উপরে, আর আমি ছিলাম পানির ভিতরে। ভিতরে বলতে কিন্তু অনেক ভিতরে, দূরে ছিলাম, ওদের কাছ থেকে আমি দূরে ছিলাম। আর কাছে একটা লাইটও নাই, ওরা লাইট মারছে ওই লাইটের আলোতে। তো বুঝে লাভটা দিয়ে বুঝে আমার সামনে পড়ছে, আমি কোথায় ছিলাম। পানির ভিতরে আমি দৌড়ি উঠবো না কি করবো আমি বলতে পারতেছি না, আমার টাইনে লই যাবে না কি করবে। আমি ওদিনকার খুব ভয় পাইছি মোটামুটি ভাবে, কিন্তু আমার দিলের ভিতরে ভয়গুলো গাতি নেই, উপরে ভয় পাইছি, মনে বুঝতেছি না কিচ্ছু না। পরে
চুপচাপ, কিন্তু লাভ প্রত্যেকটা মারছে এমন ভয়ঙ্কর লাভ, আজও পর্যন্ত আমি ওইটা খুঁজতে পারি না কিতে লাভ দিছে আবার কি। তাড়াতাড়ি জালটা টাইনে উঠতে তাতে উপরে দৌড়, কিন্তু আমি অত নিচে নামতাম না। আমি ওর এর আগে ওই জায়গায় 4-5টা খাওয়া দিয়েছি, অনেক মাছ পাইছি, অনেকগুলো পুঁটি মাছ পাইছি, পুঁটি মাছ যেটা মটকা ওঠে, চিংড়ি মাছ উঠতে, এই জন্য আমি ওই লিপসে আমি নিচে নেমে জালটা মারছি। তবে মারার পর ওই কাহিনিটা আমি আজও পাইনি যে ওটা কিতে লাগতেছে, কত জোরে ভয়ঙ্কর হবে, কোনো মহিষও না কিছু, আমরা বুঝি হয়তো মহিষও ছিল না, কিছু ছিল না। আমার কাহিনী ছিল, আর কাহিনী আছে নেক্সট টাইম বলতেছি ইনশাল্লাহ। তো ইতিমধ্যে ভাই তার ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে শেয়ার করেছে। ওই যে কি লাভ দিয়েছে ওইটা আমি আজও বলতে পারি না কি লাভ দিয়েছে। তার মনে একই প্রশ্ন, ঝোপঝাড়ের মধ্যে কি লাফ দিয়ে পড়েছে সে তা বুঝে পারছে না। আপনাদের মধ্যে যদি এই রকমের কিছু জানা থাকে, সামনে লাভ দিয়েছে, কাছাকাছি হয়তো 2-5 হাত দূরে, 2 থেকে 3 হাত বা 4 হাত দূরেই একটা মানুষের কাছ থেকে যদি একটা লাভ দেয়, সেই স্পষ্ট দেখার কথা, কিন্তু সে দেখেই নেই এটা কি লাভ দিয়েছে। চোখের সামনে এরকমের একটা ঘটনা ঘটে গিয়েছে ভৌতিক, আর ওই জায়গায় যে থাকে সে তো বলেছে এই মাত্র যে জাল বান্ধাবিতে আমি দড়ির উপরে উঠতে পারিনি। হাতের মধ্যে জাল বাঁধা ছিল, সে দৌড়ে যে উপরে উঠবে তাও পারছিল না, সে কি করবে বুঝে উঠতে পারছে না। এরকম একটা ভৌতিক অবস্থায় আপনারা কি করবেন অবশ্যই জানাবেন। আরো একটা ঘটনা আমার কিছুদিন আগে এক ভাইয়ের সাথে আমার ঘটে যাওয়া। সে হচ্ছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার। তো আপনারা ইতিমধ্যে জানেন অ্যাম্বুলেন্স লাশবাহীদের গাড়িগুলো যারা চালায় অনেক কিছু ফেস করতে তাদের অনেক কিছু দিয়ে ভৌতিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে তাদের যেতে হয়, আর বিশেষ করে তাদের খুব সাহসী হতে হয়। এছাড়া আমার মনে হয় না লাশবাহী গাড়িগুলো তারা চালাতে পারে। তো তারা অনেকেই বলেছে ভাই হায়াত মওয়াত তো অবশ্যই আছে, জীবিত যেহেতু আল্লাহ যেহেতু পৃথিবীতে পাঠাইছে একদিন হলেও তো মরতে হবে। এই ঘটনা আমি অনেকের মুখেই এই কথাটা বলতে শুনেছি, আল্লাহ দুনিয়াতে যেহেতু পাঠাইছে একদিন হলেও মরতে হবে, তা যে কোনো উপায় হলেই হোক না কেন। তো এরকমের সাহস নিয়ে মানুষগুলো গাড়িগুলো চালায়। তাদের উদ্দেশ্যে সেই ভাইটা বলল, এক অজ্ঞাত একটা নারীর অ্যাক্সিডেন্ট, ঝোপঝাড় বাগান অনেকটাই গল্প শুনেছেন। হাইওয়ে রোডে কোনো এক পরিস্থিতিতে একটা অ্যাক্সিডেন্টে একটা নারী মারা যায়। তো তাকে পোস্টমর্টম করেছে তার ফ্যামিলি, অনেক গ্রামে অঞ্চলে থাকে, সেই জায়গা থেকে ঢাকা থেকে পরিবার ছাড়াই ঠিকানার উদ্দেশ্যে ঠিকানা দিয়ে দিয়েছে, সেই উদ্দেশ্যে সেই লাশটাকে। অন্য সব ঘটনায় সেইটা বলেছে যে এমন অনেক লাশ নিয়েছি যে তার পরিবার আমার সাথে ছিল, কিন্তু এই নারীর ক্ষেত্রে আমার কাছে কেউ ছিল না, সেই নারীর লাশ আর আমি একাই। তো হসপিটালের কিছু কিছু নিয়ম হচ্ছে যাকে বলবে সেই নিয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো এরকমের 2 দিন পর পর নাইট করেছে সেই ড্রাইভার। তো তৃতীয় নাইট সেটা খুব তার জন্য ডেঞ্জারাস। একটা মানুষ 3 দিন না ঘুমালে যা হয়, আর দিনের বেলা তো ঘুমাতে পারে না মানুষ, বিভিন্ন দিকে যাইতে হয় অ্যাম্বুলেন্সের গাড়ি যেহেতু। সে তৃতীয় রাতও না ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল, ঘুম জানি না আসে তাই FM রেডিও ছেড়ে গাড়ি চালাচ্ছে, আর চালাচ্ছে দূর পথের যাত্রা, সে ঠিকানার উদ্দেশ্যেই গাড়ি চালাচ্ছে। তো এরকমের হাইওয়ে রোডে যখন চালাচ্ছিল, অনেক গাড়ি ছিল, তখন তার কাছে কিছুই মনে হয়নি। এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাতে নির্জনের মধ্যে পড়ে যায়। তো সেই জায়গায় গিয়ে সে যখন গাড়ি চালাচ্ছিল, হঠাৎ দেখছে তার গাড়িটা খুব ভার হয়ে গিয়েছে। তো যারা আমরা ড্রাইভার আছি
তারা সেইভাবে বলেছে, যারা আমরা ড্রাইভার আছি তারা গাড়ি হালকা কি ভারী তারা গাড়ি চালালে কিন্তু অবশ্যই বুঝতে পারে। হালকা গাড়ি স্পিডের টান আর ভারী গাড়ির টান অনেক পার্থক্য। তো এতক্ষণ তার সেটা মনে হয়নি, হঠাৎ করে সে দেখছে তার গাড়িটা আগের তুলনায় 3-4 গুণ বেশি ভারী হয়ে গিয়েছে। তো সে ভাবলো হয়তোবা আমি 2-3 দিন ঘুমাইনি, সেই কারণে এরকম আমার মধ্যে ঘুমের একটা তান্ত্রা চলে আসতে পারে। তো এই ঘটনা যখন সে আমাকে শেয়ার করতেছে তখন আমার তার কাছে অনেক কোশ্চেন জাগে যে কিভাবে আপনি সম্ভব একাই যাবেন। তো সেই জায়গায় আমি বলার পরে সে আমাকে বললো, ভাই টাকার উদ্দেশ্যে, টাকার জন্যে, মা বাবাকে খুশি করার জন্যে অনেক কিছু করতে হয় ছেলেদের, যা না করলেই না, অনেক কিছুর মধ্যে দিয়ে ছেলেদেরকে পাড়ি দিতে হয়। তো সেরকমের চিন্তা ধারণা নিয়েই সে যখন গাড়ি চালাচ্ছিল, গাড়িটা যখন ভার হয়ে গেছে, তা হঠাৎ দেখছে গাড়ি ভার, কিন্তু তার গাড়ির সামনে লাইটের লুকিং গ্লাসে দেখছে একজন অর্ধবয়স্ক, আর বিশেষ করে সাদা শাড়ি পরা থাকলে, সাদা চুল থাকলে অনেক বয়স্ক মনে হয়। সে লুকিং গ্লাসে দেখছে, সাইডের গ্লাসে এরকম একজন ব্যক্তি তার দিকে তাকিয়ে আছে। চোখ দেখা যাচ্ছে না, কিন্তু সে বুঝতেছে যে তার দিকে তাকিয়ে আছে। মোর দেন গাড়ির সামনে এমন কেউ দাঁড়িয়ে আছে, অবয়ব বোঝা যাচ্ছে কিন্তু মাথা নিচু করে আছে। এখন সে বুঝে উঠতে পারছে না তার গায়ের উপর দিয়ে চালাবে না নাকি লুকিং গ্লাসের দিকে তাকাবে, কি করবে সে বুঝে উঠতে পারছে না। ব্রেক করবে যদি তার কোনো ক্ষতি হয়ে যায়। সে বলল, ভাই আমি যা হয়ে যাক, গাড়িতে আমার লাশ আছে, এখন যদি এই অবস্থা আমাকে নিজেকে বাঁচাতে হলেও যদি আরেকজনকে মারতে হয়, প্রয়োজনে আমি তাকে মেরে চলে যাব। সে সেই অবয়বের দিকেই গাড়ি চালিয়ে চলে গেল। তো অ্যাক্সিডেন্ট হলে গাড়িতে একটা শব্দ হয়, তো সেই জায়গায় কোনো শব্দ হয়নি, অবয়বের উপর দিয়েই চলে গেল। খানিকটা দূর যেতেই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। তার ভিতরে যে এফএম রেডিও চলতেছে সেটাও বন্ধ হয়ে গেছে। একদম ঝোপঝাড় এলাকার মধ্যে পড়ে গেছে। আর হাইওয়ে রোডে তো কোনো গাড়ি থেমে আছে তার দেখার প্রয়োজন মনে করে না, সে তার মনের মতোই চালিয়ে যাচ্ছে, যে যার মতো করে চালিয়ে যাচ্ছে। কিন্তু সে ওই অবস্থায় কি করবে? বলতেছে, ভাই আমি এখন কিছুক্ষণ আগে এরকমের একটা দৃশ্য দেখে আসলাম, এই জায়গায় আমার গাড়ি অফ হয়ে গেছে, এখন আমার কি করার? মনে মনে খেলে আল্লাহকে ডাকছে, আল্লাহ আপনি সব, আপনি সব জিকির করতেছে। আর গাড়ি বারবার স্টার্ট দিচ্ছে আর স্টার্ট অফ হয়ে যাচ্ছে। একবার সে ভাবলো হয়তোবা গাড়ির ইঞ্জিনটা অনেক বেশি গরম হয়ে গেছে, সেজন্য হয়তোবা আমার গাড়িটা অফ হয়ে গেছে। সে ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে গাড়ির ইঞ্জিন রুমের ডিগি না কি বলে সেটাকে খুলেছে, কাভার। সেই কাভার খুলে দেখে যে সত্যি ইঞ্জিনটা অনেক বেশি গরম হয়ে গেছে, কিন্তু তার হচ্ছে পানি দিয়ে ঠান্ডা করবে। পানি আনতে গিয়ে খাবার পানি যতটুকু ছিল সেই পানিটা ওই জায়গায় দিয়ে ফেলেছে, কিন্তু বলতেছে, ভাই আমার এই অবস্থাতে আমার গলা শুকিয়ে গেছে, আমি গলায় পানি দিব, গলাতে পানি ভিজাবো নাকি আমার গাড়ির ইঞ্জিন ভিজাবো? আমি ওটা নিয়ে হতবাগের মধ্যে পড়ে গেলাম। তো ঠিক ওই ইতিমধ্যে এমন বাতাস আসছে, আমার গাড়িটা দুলছে, আর আমার ভিতরে মনে হচ্ছে বা ভিতরে যে কফিন ওটা গাড়ির এপাশ থেকে ওপাশে যাচ্ছে, এপাশ থেকে ওপাশে যাচ্ছে। আর গাড়ির চাকা যে এক সাইড থেকে অন্য সাইডে গেলে কোনো কিছু ভার ডেবে যায় চাকা, ঠিক ওই রকমের দেখছে। এখন বলতেছে, একজন নারীর শরীরের দেহ তো এত ওজন হইতে পারে না। গাড়ি নড়তেছে, গাড়ি ভার হয়ে গেছে, চাকা যেদিকে মানে সে ভিতর থেকে যেদিকে নড়ছে ওদিকে চাকা ডাবতেছে, সে তো গাড়ির থেকে বাহিরে। এখন বলতেছে, আমি গাড়ির বাহিরে ছিলাম,
এখন ভিতরে যাব, আমারও ভয় করছে। গাড়ি স্টার্টিংয়ে গিয়ে যে আমি এখন বসবো, চালাবো, তা তো আমার সাহসে কুলাচ্ছে না। আর পানি তার এখন পর্যন্ত হাতে, এই রকমের বিভিন্ন জিনিস মধ্যে তার ফেজ হইতেছে। সে হাইওয়ে রুটে দেখছে গরু ডাকছে। গাড়ির পিছনে যে জায়গা থেকে আমরা লাস্ট ঢুকাই তার পিছনে গরু ডাকতেছে। সে বুঝে উঠতে পারতেছে না, হাইওয়ে রোড, গরু ডাকছে, এখন গরু দেখতে যাব নাকি আমি গাড়ি চালাবো, নাকি গাড়ি তো অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, কি করবে। সে বলল অল্প একটু আমি সাহস করে পানি খেয়েছি, অল্প একটু, যাটা না ভিজাইলেই নয়, কারণ আমি তো একজন মানুষ। সে অল্প একটু পানি খেয়ে বাকি পানিটা ইঞ্জিনের উপরে ঢালতেই স্যাত করে একটা আওয়াজ হইল। ভাই আমি স্যাত করে আওয়াজ হচ্ছে এটা শুনতেছি, কিন্তু গাড়ির ভিতরে মনে হচ্ছে কেউ কাঁদতেছে, গঙ্গানিভাবে কান্নার সুর শব্দ শুনতেছে। কিন্তু লাশবাহী গাড়ির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আপনার বরফের যে গাড়িগুলো, মানে কোনো কিছুর আওয়াজ বাইরে হয় না, কিন্তু সেই গাড়ির মধ্য থেকে স্পষ্ট গঙ্গানির কান্নার শব্দ পাচ্ছে। সে কিছু বুঝে না উঠতে পেরেই রাস্তায় দাঁড়িয়ে ভিতর থেকে তার মোবাইলটা হাতে নিয়ে সে তার মাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে সে কান্না করে দিয়েছে, মা আমি তো অনেক গাড়ি চালাইছি, আমার লগে তো এমন কিছু হয় নাই, তো আজ আমার সাথে এমন কি হয়েছে, আপনি আমার জন্য দোয়া করেন। মা কান্না করে দিয়েছে, ভাই বলছে যে আমি কান্না করে দিয়েছি। মাঝ রাস্তায় আমি গাড়ি কোথায় রেখেও যাইতে পারতেছি না, কোথায় যাব আমি কিছুই চিনছি না আশেপাশে। মারে গভীর রাতে বলছে, ভাই রাত এখন 3টা কি 3:30। মাকে যখন ফোন দিয়েছি, মা ঘুমে সরে আমার কণ্ঠ কান্না পেয়ে মাও অপোজিট থেকে কান্না করা শুরু করে দিয়েছে। বলছে তোকে আমার আল্লাহই বাঁচাবে। এরকম করে মাকে বলল, মা আমার জন্য শেষবারের জন্য আরেকটু দোয়া করেন। তো মা তখন আবারও কান্না করে ফেলছে, বাবা তোর কিছু হবে না, আমি নামাজের বিছানায় দাঁড়ালাম, তোর কিছু হবে না। তো আল্লাহকে ভরসা করে বিশ্বাস করে মা বাবা সন্তানের জন্য চায় না তার সন্তানের কোনো কিছু হোক। সেই জায়গায় সে মাকে নিয়ে দাঁড়িয়ে এই কথা বলে সে বিসমিল্লাহ বলে আবার গাড়িতে উঠে বসলো। মার ফোনটা কেটে দিয়েছে, তো কাটতে চাইনি, বলতেছে মা আমি যদি পারতাম আপনার সাথে সারা রাত কথা বলে গাড়ি চালাই আমি চলে যেতে পারতাম, মনে থাকতো যে আপনি আমার পাশে আছেন, কিন্তু আমার মোবাইলে মা টাকাও নেই। এই কথা বলতে বলতেই ফোনটা কেটে গেছে। যখনই কেটে গেছে, ভাই আমি যখন ফোনটা কেটে গেছে আমার মনে হচ্ছিল আমার খানিকটা সময়ের জন্য আমার মা পাশে ছিল। যখনই ফোনটা কেটে গেছে আমি মনে হলো আবার একা হয়ে গেছি, একজন লাশ। ওরা বলে যে মনে হচ্ছে আমি শয়তানকে নিয়ে আমি গাড়ি চালাচ্ছি। সে এই বলে আবার বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিল। প্রথম দুবার নাকি স্টার্ট হয়নি, দ্বিতীয়বারের সময় স্টার্ট হলো। গাড়ি চলছে তো চলছে। এভাবে করে সেই গ্রামের রাস্তাতে ঢোকা হয়েছে। অনেকটা দূর পার হতে আর বলছে এর মধ্যে আর কিছু হয় নাই। তো এইভাবে করে যাচ্ছিল। গ্রামের রাস্তাতে ঢুকতেই প্রথমে নাকি কালভার্ট বলে বা ব্রিজ বলে অনেকে। ভাই ব্রিজে যখন উঠেছি, উঠতেই দেখি একটা কুকুর, তার কোনো একটা গাড়ি হয়তো তার মাথার উপর দিয়ে চলে গেছে, রক্তে কুকুরটার মাথা কালভার্টটা ভরে গেছে। পিছনে এত কিছু হয়ে গেছে আর হঠাৎ করে কুকুরের রক্ত দেখে আমি আরো বেশি ঘাবড়ে গিয়েছি। কালভার্টের সামনে যদি এরকম একটা দৃশ্য হয় সামনে কি হবে সেটা নিয়েই ভাবছে। 4টা বাজে কি 4:30 বাজে, আমি সেই লোকের উদ্দেশ্যে ফোন দিয়েছি, কিন্তু বলছে আমার ফোনের টাকা নেই। এমন একটা পজিশনে আমি ধার ব্যালেন্স নিয়ে এটা শেষ করে ফেলেছি, ধারও আনার কোনো অপশন নেই। কোনো উপায়তে আমি বুঝে উঠতে পারতেছি না এই ধার ব্যালেন্সে আমি কিভাবে আবার ধার ব্যালেন্স এনে আমি তাদেরকে ফোন দিব বা এই পরিস্থিতিতে তাদেরকে কাউকে সামনে আগাতে বলবো, আমি বুঝে উঠতে পারছিলাম না। তো এভাবে করে একটু দূরে সাহস করে চালিয়ে আসতেই আবারও দেখি গাড়ি থেমে গেছে।
আর ভাই আমি কতক্ষণ হাউমাউ করে কান্না করছি গাড়ির মধ্যেই, আর চিল্লাইতেছে, আল্লাহ তুই সব পারিস, তুই সব পারিস, আল্লাহ তুই আমারে বাঁচা। আমি যদি বাইচে থাকি, বিশেষ করে লাশের গাড়ি নিয়ে কখনোই একা আর বের হব না। আল্লাহ তুই আমাকে বাঁচা। এইভাবে হাউমাউ করে কান্না করতেছে। আর গাড়ির মধ্যে কান্না করলে গ্লাস লাগিয়ে তার কান্না সেই শুনতে পারবে, আর কেউ শুনতে পারবে না। আর আশেপাশে কেউ শোনার মতো ছিলও না যে তাকে একটু সাহস যোগাবে, আমি তো তোর পাশে আছি। তো আমি যে তোর পাশে আছি এই রকমের সে স্মরণ করতে করতেই মনে হচ্ছে সে লাশটাকে তার নাম ধরে, তার বাচ্চা বয়সে যে নাম ছিল সেই নাম ধরে তাকে ডাকছিল। তার মা বাবা শখ করে আদর করে বিভিন্ন নাম ধরে ডাকে, সেই নাম ধরে তাকে ডাকছে। সে আরো জোরে কান্না করতে শুরু করলো। কিন্তু ওই ডাকগুলো, মা বাবার ডাকে সে সে খুব খুশি হতো, কিন্তু এই ডাকগুলোর মধ্যে একটু পার্থক্য ছিল। একটা ডাক না, একসাথে মনে হচ্ছে অনেক মানুষ তাকে ডাকছে, কিন্তু খুব গম্ভীরভাবে, ভৌতিকভাবে। গাড়ির ইঞ্জিন বন্ধ, ঝোপঝাড় এলাকা, গ্রাম, দুই সাইডে রাস্তা, খুব বাগান, কি করবে বুঝে উঠতে পারছে না। কান্না করলেও যে তার গাড়ি স্টার্ট হবে তাও না। তার অন্তরের সাহস এতটুকুই ছিল, তার মা তার জন্য দোয়া করছে, আর তার আল্লাহই তাকে বাঁচাতে পারে। এভাবে করে গাড়ি স্টার্ট, আবার বিসমিল্লাহ বলে চালু দিয়েছে, আবার চলছে। সামনে যেতেই দেখে একটা কুকুর, কিন্তু সেই কুকুরের ভয়ে ব্রেক না করে কুকুরকে মেরেই সে চলে গেল। বলছে ভাই এছাড়া আমার কাছে কোনো অপশন নাই, কিন্তু আমার স্টার্টিং করব, আমার হাত পা কাঁপছে, ব্রেক করব, আমার সাহসে কুলাচ্ছে না। ব্রেক করলে আমার সাথে আবার কি ঘটে আমি বুঝে উঠতে পারছি না। এভাবে করে আমি সামনে অনেক দূর চালায় আসার পরে এক পর্যায়ে আবার গাড়ি যখন অফ হয়ে গেছে, সে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, সে অজ্ঞান হয়ে গেছে। তো অজ্ঞানের মুহূর্তটাতে সে বলছে যে ভাই আমার শরীর যে অজ্ঞান হয়ে আছে, আমার এতটুকু মনে হচ্ছে যে আমার গাড়িটা খুব দুলছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, নড়ছে, আর আমার চোখটা শুধু বন্ধ আছে, কানটা শুধু খোলা আছে মনে হচ্ছে, আর আমার নামে কেউ আমাকে বারবার ডেকে যাচ্ছে। তো এরকমের করতে করতে সে আর সাহস করে আর চোখ মেলে তাকাতে পারেনি। এক পর্যায়ে দেখে ফজরের আজান হয়ে গেছে। তো এইভাবে একটা লাশবাহী গাড়ি রাস্তাতে যখন দাঁড়ানো ছিল, মানুষ মসজিদে যখন আসছিল, তখন 2-4 জন বয়স্ক লোক তাকে গিয়ে দরজায় নক করে দরজা খুলে দেখে যে সে অজ্ঞানের মতো হয়ে পড়ে আছে। তাকে জানতে চাইছে যে কি হয়েছে। সে তখন বললো যে আগে আমাকে মসজিদের মধ্যে নিয়ে যান, নাইলে আমাকে একটু পানি খাওয়ান, আমি মনে হয় বাঁচবো না আর। 2-3 জন তাকে ধরাধরি করে মসজিদের মধ্যে নিয়ে গিয়ে তার কাছে সব ঘটনা শুনতে চাইছে, সেইভাবে করে বিস্তারিত বলেছে। এবং সেই ঠিকানাটা যখন দেখিয়েছে তখন চিনেছে, বলেছে আমাদের পাশের গ্রামেরই এই মানুষ। তো মসজিদের মাইকে অ্যানাউন্স করে দিয়ে তাদেরকে এনে সে লাশ তাদেরকে বুঝিয়ে দিয়েছে। তো এতটুকুই বলার ছিল যে কিভাবে এইসব ঘটনার সামনে একটা মানুষ যখন ফেস হয়, আল্লাহ ছাড়া কেউ তাকে বাঁচাইতে পারে না। আর সে কি করে যে এই অবস্থা থেকে একা একা ফেস হয় আল্লাহ ভালো জানে। তো এরকমের নতুন গল্প আরও থাকবে, আরও সুন্দর একটা গল্প আছে, ভূতের গল্প। সেটা হচ্ছে আমার সম্পর্কে এক মামাতো ভাই, তার দাদা নাকি পরীকে বিয়ে করেছে। নেক্সট গল্প সেটা থাকবে, খুব সুন্দর হতে যাচ্ছে। আর এই উদ্দেশ্যে নিয়ে আমি আমাদের গল্প শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের পাশেই থাকবেন। ভৌতিক আড্ডায় আপনাদের স্বাগত।